আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছো তোমরা? আরো একটি ক্লাসে তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের জন্য যে ফ্রি ক্লাস চলছে সেই ধারাবাহিকতায় আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকে আমাদের 5 নম্বর ফ্রি ক্লাস। তো সবাইকে ক্লাসে ওয়েলকাম, এবং যারা যারা অলরেডি ক্লাসে চলে আসছি জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবো যে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা এবং ঠিকঠাক শুনতে পাচ্ছি না, কারণ কে কোথা থেকে ক্লাস করতেছে একটু কমেন্ট করে জানাবো। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের পঞ্চম ফ্রি ক্লাস যদি ভুল না করি, যেটা হচ্ছে ফ্লো চার্টের উপরে। কথা বুঝতে পেরেছো? আমরা ফার্স্ট পেপারের যে টপিকগুলো আছে আমি বলেছিলাম যেই টপিকগুলো আমাদেরকে একটু প্রবলেম দেয় সেই টপিকগুলো আমরা আলাদা আলাদা করে পড়বো, সেটা ফ্লো চার্ট হোক, সেটা গ্রাফ এন্ড চার্ট হোক, সেটা হচ্ছে সামারি থিম হোক, এই জিনিসগুলোর উপর আমরা হচ্ছে আলাদা আলাদা করে পড়বো, ক্লাস করব। কথা বুঝতে পারছো? সো সেই জন্যই আমাদের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো ইনশাল্লাহ সবাই ক্লাসটি একদম ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে ক্লাসটি করব, তাহলে আমাদের আর এই টপিকটা নিয়ে বা ফ্লো চার্টটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাহফুজ আলম, মাহফুজ ইসলাম। ওকে, আমি জাস্ট একটু সময় তোমাদের থেকে চেয়ে নিচ্ছি। আমি জাস্ট আমাদের যে ক্লাসের যে লিঙ্কটা এটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তোমরা এই ফাঁকে একটু জাস্ট কমেন্ট করে জানাও যে আমার আসলে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, মানে দেখতে এবং শুনতে কোনো ধরনের প্রবলেম তোমরা ফেস করছো কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব, একটু জাস্ট টাইম নিচ্ছি। ওকে স্যার, আপনি কি ইউসিসিতে ক্লাস নেন? জি, আহ, জিহাদ হাসান, আমি ইউসিসিতে ক্লাস নেই ভাইয়া। অ্যাডমিশনের আমাদের যে ক্লাসটা বা অ্যাডমিশন টাইমে আমি আসলে ইউসিসির বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নেই, স্পেসিক্যালি ফার্মগেটে নেই এবং পাশাপাশি অন্যান্য ব্রাঞ্চগুলোতেও নেই। ঠিক আছে, তুমি যদি ইউসিসিতে ক্লাস করে থাকো তাহলে হয়তো আমাকে দেখার কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কুইকলি জয়েন করে ফেলবো। আমি জাস্ট একটু টাইম নিচ্ছি তোমাদের থেকে, সেটা হচ্ছে আমি লিঙ্ক দুটো হচ্ছে ক্লাসের লিঙ্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আর কি, শেয়ার করে দিচ্ছি। ওকে, ডান। মোটামুটি লিঙ্ক শেয়ার করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? তোমাদের পরীক্ষা দেখতে দেখতে সন্নিকটে চলে আসছে। যারা 26 ব্যাচ, তোমাদের হাতেও আর কিছুদিন সময় বাকি আছে, এবং তোমাদের এবার যেটা ধারণা করা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে। আপনি কি কোনো কলেজে পড়ান? আচ্ছা, না, আমি হচ্ছে একটা কলেজে গেস্ট টিচার হিসেবে ক্লাস নিয়েছি প্রায় 2-3 বছর। সেটা হচ্ছে ব্রাইট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে শনির একরাতে ঢাকায়। ঠিক আছে, এটাতে হচ্ছে আমি 2-3 বছর পরে গেস্ট টিচার হিসেবে ক্লাস নিয়েছি, বাট পার্মানেন্ট কোথাও কোনো কলেজে জয়েন করিনি। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া, শেয়ার ডান। ও, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, শেয়ার ডান। অবশ্যই ক্লাসটা চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য ভাইয়ারা, যেন আমাদের যেসব বন্ধুরা এবছর এইচএসসি পরীক্ষা দিবে বা যারা 27 ব্যাচ সামনের বছর এইচএসসি পরীক্ষা দিবে সবাই যেন ক্লাসে চলে আসতে পারে। সবাইকে নিয়ে আমরা দামাকাদার একটা ক্লাস করব ফ্লো চার্টের উপরে। আমাদের রাইট ফ্রম ভার্বের ক্লাস নিবেন কখন? নিব ভাইয়া, নিব। নিব নিব না এমন কোনো কথা না, অবশ্যই নিব। একটু সুযোগ দাও আমাকে, একটা একটা করে আগাই, অবশ্যই নিব। কথা বুঝতে পেরেছো? ধারাবাহিক ক্লাস আমাদের চলবে। ভাইয়া, আপনি নটরডেম কলেজের? জি ভাইয়া, আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর, সো আমার স্কুল ছিল গাজীপুরে, দেন আমার কলেজ হচ্ছে নটরডেম কলেজ, অ্যান্ড ভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, একটু কুইকলি ভাই সবাই ক্লাসটা শেয়ার করে দাও, একটু শেয়ার করে নিজে টাইমলাইনে রেখে দাও ভাইয়া। যারা 26 ব্যাচ এবং 27 ব্যাচ আমরা রয়েছি, সবাই কুইকলি একটু ক্লাসটা শেয়ার করে নিজে টাইমলাইনে রেখে দিব। এবং আমাদের যেসব বন্ধুরা এই যে এইচএসসি পরীক্ষা ইংলিশটা নিয়ে ভয় পাচ্ছে, ইংলিশটা কি করবে তা নিয়ে টেনশন করতেছে, ফ্লো চার্ট পারে না, পারতে গেলে ভুলে যায়, করতে গেলে প্যাচ খেয়া যায়, হারাই যায়, কি নাকি কি করব না করব,
একটু সবাইকে শেয়ার করে দেবো ভাইরা, ঠিক আছে? তো এই যে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, জাস্ট এইটুকু এক্সপেকটেশন আমি রাখি যে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবা, যেন পরবর্তীতে তুমি যখন চাও, তোমার যখন সুযোগ আছে, তুমি যেন হচ্ছে ক্লাসটা করতে পারো। আতিক বলতেছে ইংলিশের বেস্ট একজন টিচার সজন ভাই, থ্যাংক ইউ ব্রাদার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো আমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লো চার্ট। জাস্ট এইটুকু বলবো যে ভাইয়া তোমাদেরকে ভালোবেসে ক্লাস নিচ্ছে, তোমরা ভাইয়াকে ভালোবেসে জাস্ট ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? খুব বেশি কঠিন পরিশ্রম হবে না, বা টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট ক্লাসটা শেয়ার করে দাও। মারজান শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ মারজান, থ্যাংক ইউ, অনেক বেশি থ্যাংক ইউ ভাইয়া। ওকে, যারা যারা ক্লাসে শেয়ার করে তারা সজন ভাইকে অ্যাকচুয়ালি ভালোবাসে, এটা বোঝা যায়, ঠিক আছে? বাকিরা চিন্তা করে খালি লাভ লাভ লাভ, যে ক্লাস নিচ্ছে খালি ফ্রি ফ্রি ফ্রি, খালি ক্লাস করবো, ঠিক আছে? ওকে চলো আমরা ফ্লো চার্টটা নিয়ে আলোচনা করবো। ফ্লো চার্ট মানে কি, বা ফ্লো চার্ট অ্যাকচুয়াল জিনিসটা কি, শেয়ার দিচ্ছি। থ্যাংক ইউ সিনথিয়া ভাইয়া। বাইরে একটু শেয়ার দিয়ে দাও। ছেলেরা কি শেয়ার দিবা না? মানে ছেলেরা চিন্তা করতেছে যে না, আমাদের টাইমলাইনে থাকবে শুধুমাত্র হচ্ছে জেমসের গান, আমাদের টাইমলাইনে থাকবে হচ্ছে মেসি বা রোনালদোর ভিডিও, আমাদের টাইমলাইনে শুধুমাত্র থাকবে হচ্ছে হিন্দি মুভির গান, এছাড়া আর কিছু থাকবে না টাইমলাইনে, এই জন্য তোমরা শেয়ার দাও না নাকি? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি। এই যে তাশফিক বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তো এই যে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা কি? ফ্লো চার্টটার মধ্যে আমাদের এটা আসলে একটা প্যাসেজ থাকে, ঠিক আছে? এটা হার্ড লাগে, আজকের পর থেকে এটা হার্ড লাগবে না ভাইয়া। আজকের পরে থেকে তোমাদের এই ফ্লো চার্ট আর হার্ড লাগবে না, একদম ইজি লাগবে, একদম ইজি লাগবে। এই ফ্লো চার্টে আর কখনোই মার্কস পাবা না, এরকম কখনো হবে না। শেয়ার করেছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার দিয়েছো সবাইকে থ্যাংক ইউ। ওকে, খেয়াল করো, এই যে ফ্লো চার্টটা, এখানে আমাদের একটা বক্স থাকে, একটা বক্সে একটা ইনফরমেশন দেওয়া থাকে, এবং ওই সম্পর্কিত আরো 5টা ইনফরমেশন আমাদের দিতে হয়, এবং সেটা 5টা বক্সে দিতে হয়। এই যে বক্সটা, এই বক্সটাকে আমরা বলি হচ্ছে চার্ট। শেয়ার ডান, থ্যাংক ইউ শিশির ভাইয়া। সামুল, থ্যাংক ইউ ভাইয়া। আর থ্যাংক ইউ। আসলে এতজন মানুষ শেয়ার দিচ্ছ, বাট শেয়ার তো বাড়তেছে না। শেয়ার তো 7টা ছিল, 7টাই ছিল, 7টাই আছে এখনো, এটা কি কাহিনী? আচ্ছা, কেমন আছেন ভাই? তো ভালো আছি। তো যেটা বলছিলাম, তো এই যে আমাদের চার্ট, এই বক্সগুলোকে আমরা বলি হচ্ছে চার্ট, এবং এই যে বক্সগুলোর ফ্লো, যে আমরা 5টা যে বক্স আঁকি, এই জন্য এটার নাম হচ্ছে ফ্লো চার্ট। এখন এই ফ্লো চার্টের কিছু বেসিক জিনিস রয়েছে, কিছু বেসিক রুলস রয়েছে, সেই জিনিসগুলো আমরা আগে জানবো, যে ফ্লো চার্টে কি করা যায়, ফ্লো চার্টে কি করা যায় না। ঠান্ডা মাথায় একটু খেয়াল করবো, একটা একটা করে আমরা দেখবো। ফার্স্ট অফ অল, ফ্লো চার্টে কি করা যায়? প্রথমত বক্স দিতে হবে, মাস্ট, তোমাকে বক্স দিতে হবে। কথা বুঝতে পেরেছো? বক্স ছাড়া তুমি যতই ফ্লো চার্ট লিখো, যেভাবে ফ্লো চার্ট লিখো, তুমি মার্কস পাবা না। শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। খেয়াল করবো, অবশ্যই তোমাকে বক্স দিতে হবে, বক্স ছাড়া হচ্ছে তুমি কোনোভাবেই মার্কস পাবা না, কারণ ফ্লো চার্টের মেইনই হচ্ছে কি, বক্স। সেকেন্ড হচ্ছে সেই বক্সের মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। কিভাবে ধারাবাহিকতা? খেয়াল করবা, এই বক্সটাকে আমরা 2 ভাবে আঁকতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। বোর্ডের নিয়ম হচ্ছে তুমি ভার্টিক্যাল দিলেও সঠিক, তুমি হরাইজন্টাল দিলেও সঠিক। ভার্টিক্যাল হরাইজন্টাল কি মানে, তুমি যদি বক্সগুলো এইভাবে আঁকো, এবং বক্সগুলো চেষ্টা করবে একই সাইজের করার জন্য, একটা বড় একটা ছোট এরকম করবে না। তুমি যদি এরকম নিচে 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 বক্স দাও, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই। তবে তোমাকে বক্সগুলো দিতে হবে একটা লাইনে। তুমি এই লাইনে জায়গা নিল না, আবার তুমি পরবর্তী লাইনে গিয়ে আবার এই পাশে বক্স রাখলা, তারপর আরেকটা বক্স রাখলা, এরকম করলে কিন্তু হবে না, একটা লাইনে আঁকতে হবে। এইবার তোমার আসলে নিচে নিচে ভাল লাগে না, তুমি প্ল্যান করলা না আমি নিচে নিচে বক্স আঁকবো না, আমি বক্স আঁকবো পাশে পাশে, তাহলেও কোনো সমস্যা নেই, তাহলেও কোনো সমস্যা নাই। বোর্ডের নিয়ম হচ্ছে 2টাই সঠিক। বোর্ডের নিয়ম হচ্ছে ভাইয়া 2টাই সঠিক। তুমি নিচে নিচে বক্স করলেও সঠিক, তুমি পাশাপাশি বক্স করলেও সঠিক, কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে সেই বক্সের মধ্যে। লেট হয়ে গেলাম ভাই? না ভাইয়া, লেট করো নাই, টুপ করে ক্লাসটা শেয়ার করে ফেলো কুইকলি। কেমন আছেন ভাই? তো ভালো আছি। খেয়াল করবো, তাহলে এই যে তুমি পাশাপাশি দিলেও সঠিক, তবে তুমি যাই করো না কেন একটা লাইন রাখতে হবে, একটা লাইনে রাখতে হবে। তুমি নিচে নিচে করলো একই লাইনের মধ্যে বক্সগুলো আঁকতে হবে, পাশাপাশি করলো একই লাইনে আঁকতে হবে। তুমি এক লাইনে 4টা বক্স আঁকলা, পরের লাইনে আরো 2টা বক্স আঁকলা, তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না, তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না। তুমি পাশাপাশি বক্স আঁকো, তাতেও আমাদের কোনো সমস্যা নাই, তুমি নিচে নিচে বক্স আঁকো, তাহলেও আমাদের কোনো সমস্যা নাই, বাট একই লাইনে রাখতে হবে। একটা লাইনের মধ্যে তোমাকে বক্সগুলোকে কমপ্লিট করতে হবে। একটা বক্স আমাদের দেওয়া থাকে, আর তারপরে আমাদের আরো 5টা বক্স আঁকতে হয়, তার মানে আমাদের মোট বক্স লাগে হচ্ছে 6টা। আবারও বলতেছি, মোট বক্স লাগে হচ্ছে 6টা। তোমরা অনেকে ভুল করো, একটা বক্স দেওয়া থাকে তখন তোমরা পাশাপাশি আর 4টা বক্স আঁকো, 4টা না, আরো 5টা বক্স আঁকতে হবে আমাদের, তাহলে মোট লাগবে কয়টা? 6টা। তাহলে 6টাকে আমরা নিচে নিচে দিলেও এক লাইনে দিব, পাশাপাশি দিলেও একই লাইনে দিব, বেশি লাইনে আমরা ইউজ করব না। ওকে, খেয়াল করো। এবার অবশ্যই বক্সের মাঝখানে আমাদের তীর চিহ্ন দিতে হবে। তুমি একটা বক্স আঁকলা,
আঁকার পরে তুমি যখন আরেকটা বক্স আঁকবা, মাঝখানে তোমাকে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, একটা টিক চিহ্ন দিতে হবে তোমাকে। তুমি যদি এই তীর চিহ্ন না দাও, এটার জন্য কিন্তু তোমার মার্কস কমে যাবে। আবারও বলতেছি, তুমি যদি এই তীর চিহ্ন না দাও, তাহলে কিন্তু তোমার মার্কসটা অবশ্যই অবশ্যই কমে যাবে। কথা বুঝতে পেরেছো? তোমাকে অবশ্যই এই বক্সের মাঝখানে তীর চিহ্ন দিতে হবে। আবার তুমি যদি বক্স নিচে নিচে আঁকো, তাহলেও সমস্যা নেই, কিন্তু তীর চিহ্ন দিতে হবে। এইটা আমরা বুঝলাম যে আমাদের আসলে বক্সের মধ্যে কি কি করতে হবে। এখন আসো কি কি করা যাবে না, এইটাই আমরা ভুল করি এবং এইটা আমাদের পরীক্ষার হলে মনে থাকে না। এবং ম্যাক্সিমাম আমরা পরীক্ষার হলে যখন ফ্লোচার্ট করতে যাই, এই যে দেওয়া যাবে না জিনিসগুলোকে আমরা আগে আগে দিই, কারণ আমরা মানুষ তো, আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সবসময় একটু বেশি, যার কারণে যেটা আমাদের করতে মানা করা হয় সেটা আমরা বেশি বেশি করি। কথা বুঝতে পেরেছো? যেটা আমাদের মানা করতে হয় বা যেটা আমাদের মানা করা হয়, যেটা আসলে করা যাবে না, ওই জিনিস আমাদের মনে হয় যে না, এটা আমার বেশি করে করা উচিত, এটাই আমার করতে হবে। তো এই জন্য আমরা সেই ভুলটাই করি। খেয়াল করো কি করা যাবে না। প্রথমত সেন্টেন্স লিখা যাবে না, সেন্টেন্স লিখা যাবে না, বাক্য লিখা যাবে না, ফুল কোনো বাক্য লিখা যাবে না। সেকেন্ড হচ্ছে সাবজেক্ট দেওয়া যাবে না, তুমি সাবজেক্ট দিয়ে কোনো করতে পারবা না, এই ফ্লোচার্ট করতে পারবা না। থার্ড হচ্ছে ফুল স্টপ দেওয়া যাবে না, মাথায় রেখো। তাহলে সেন্টেন্স লিখা যাবে না, সাবজেক্ট দেওয়া যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না, শুধুমাত্র ফ্রেজ ব্যবহার করতে হবে। কালকের ফ্রেজটা কি অ্যাকচুয়ালি, ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। খেয়াল করবা, ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। খেয়াল করবা, এই শব্দগুচ্ছ কি নাম দেখেই বুঝতে পারতেছো। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। ওকে, খেয়াল করবো, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তার নাম দেখেই বুঝতে পারতেছো, গুচ্ছ মানে শব্দ হচ্ছে একাধিক, গুচ্ছ হচ্ছে শব্দ মানে একাধিক। তার মানে ওয়ার্ড মানে হচ্ছে একটা শব্দ, কিন্তু ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ। একাধিক মানে কয়টা? একাধিক মানে হচ্ছে দুইটা হতে পারে, তিনটাও হতে পারে, পাঁচটা হতে পারে, 10টা হইতে পারে। তার মানে তুমি যখন একের বেশি শব্দকে পাশাপাশি বসাবা, তাদেরকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। আবার বলতেছি, একের বেশি শব্দকে যখন তুমি পাশাপাশি বসাবা, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। এবং এই ফ্রেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ফ্রেজের মধ্যে ভার্ব রাখা যাবে না, ভার্ব রাখা যাবে না, কোনোভাবেই ফ্রেজের মধ্যে কি রাখা যাবে না, ভার্ব রাখা যাবে না। কেন? খেয়াল করো তো, তোমার সেন্টেন্সে তুমি সাবজেক্টই দিতে পারতেছো না, সাবজেক্টই দেয়া যাচ্ছে না, তাহলে যদি সাবজেক্ট দেয়া না যায়, তুমি কিভাবে ভার্ব দিতে পারবা? পারবা না, কারণ ভার্ব সবসময় কাকে ফলো করে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট যেহেতু তুমি দিতে পারবা না, তুমি কিভাবে ভার্ব দিবা? তাহলে ভার্বও দেওয়া যাবে না। তাহলে খেয়াল করো, যেমন আমি যদি বলি এ ব্রিলিয়ান্ট বয়, খেয়াল করবা, এটা একটা ফ্রেজ। কেন? কারণ দেখো কয়টা শব্দ আছে, একটা, দুইটা, তিনটা শব্দ আছে, তিনটা, এবং এদের মধ্যে কোনো ভার্ব নাই। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্রেজ। তার মানে একাধিক শব্দ এবং তাদের মাঝখানে কি নাই ভাইয়া? তাদের মাঝখানে ভার্ব নেই। আচ্ছা, শিশির বলেছে পেয়ার অফ ওয়ার্ডস, না পেয়ার অফ ওয়ার্ডস হবে না। কেন পেয়ার অফ ওয়ার্ডস হবে না ভাইয়া? পেয়ার মানে হচ্ছে জোড়া, আর ফ্রেজের কথা হচ্ছে জোড়া না, একের বেশি হইতে হবে। এক জোড়াও হইতে পারে, দুই জোড়াও হইতে পারে, পাঁচটাও হইতে পারে, 10টাও হইতে পারে। তাহলে খেয়াল করবো, তাহলে আমরা ফ্লোচার্টটা করবো সবসময় কি ব্যবহার করে? ফ্রেজ ব্যবহার করে, এবং যেই ফ্রেজের মধ্যে কোনো কি থাকবে না? ভার্ব থাকবে না। এবার পসেসিভ ব্যবহার করা যাবে না। পসেসিভ কোনগুলো হবে? পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইওর, এই পসেসিভ ব্যবহার করা যাবে না। তার মানে ফ্লোচার্টের মধ্যে তুমি কি করতে পারবে না? পসেসিভ ব্যবহার করতে পারবা না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, অনেকে আমরা পরে ক্লাসে জয়েন করতেছি, একটু মনোযোগ দিব, খুব কঠিন কিছু না, এবং বেশি করে ক্লাসটাকে শেয়ার করে দিব। কথা শুনেছো? বেশি করে ক্লাসটাকে শেয়ার করে দিব, যেন আমরা হচ্ছে কি করতে পারি, আমরা পরবর্তীতে যখন পরীক্ষার আগে এসে ফ্লোচার্টটা আবার ভুলে যাব, যখন মনে থাকবে না যে আসলে ফ্লোচার্ট কি করেছিলাম বা ফ্লোচার্টটা কেমন ছিল, তখন যেন আমরা কি করতে পারি, এই ফ্লোচার্টটা আবার দেখে নিতে পারি। এক পলক দেখলেই আমাদের ফ্লোচার্টটা কি হয়ে যাবে, আবার মনে পড়ে যাবে। কথা বুঝতে পেরেছো? সো আমরা অবশ্যই অবশ্যই শেয়ার করে কি করব, শেয়ার করে আমরা হচ্ছে টাইমলাইনে রেখে দিব, যেন আমরা পরবর্তীতে ক্লাসটা আবার করতে পারি, লস নাই। কথা বুঝতে পারছি? সামনে পরীক্ষা, 26 ব্যাচ, 27 ব্যাচের 1 বছর পরে পরীক্ষা। কথা বুঝতে পেরেছো? সো টাইমলাইনে বেশি বেশি করে ক্লাস রাখতে হবে, যেন মাথার মধ্যে পড়াশোনা ঘুরে, মাথার মধ্যে যেন অন্য কিছু না ঘুরে। কথা বুঝতে পেরেছো? কারণ আমাদের যখনই পরীক্ষা কাছায়, তখন আমাদের মাথার মধ্যে হচ্ছে পরীক্ষার পড়াশোনা বাদে বাকি সবকিছুই ঘুরে। দেখুন, যাদের 26 ব্যাচ স্পেশালি, তোমাদের সামনে পরীক্ষা, তোমরা দেখবে এখন পড়াশোনা বাদে তোমার সবই ভালো লাগতেছে। দেখবা তুমি মুভি দেখতে গেছো, ওফ, হিরো আলমের মুভিও দেখবা তোমার কাছে সেই মজা লাগতেছে। তুমি দেখবা নাটক দেখতে গেছো, নর্মাল নাটকও তোমার মনে হবে উফ, নাটকটা এত জোস কেন, এরকম নাটক তো আমি জীবনে দেখি নাই। তুমি গান শুনতে যাবা, দেখবা সব গানই তোমার কাছে ভালো লাগতেছে।
এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু সময়টা এখন নষ্ট করা যাবে না, কারণ তোমাদের এখন প্রত্যেকটা মিনিট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি ক্লাসটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখো, যেন তোমার টাইমলাইনে গান থাকে না, তোমার টাইমলাইনের জন্য মিম থাকে না, তোমার টাইমলাইনের জন্য অন্য কিছু না থাকে, ক্লাস থাকে। ওকে, লেট হয়ে গেল না ভাই, লেট হয় নাই, একটু মনোযোগ দাও। তাহলে খেয়াল করবা কি করা যাবে না, পসেসিভ ব্যবহার করা যাবে না। পসেসিভ কি ভাইয়া? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইউর লিখছি ভাইয়া। এই জিনিসগুলো তুমি ফ্লোচার্টে ব্যবহার করতে পারবা না। তাহলে এই জিনিসটা তুমি যদি মাথায় রাখতে পারো, তুমি ফ্লোচার্ট মোটামুটি 50% পেরে গেছো। কথা বুঝতে পেরেছো? এইটুকু মাথায় রাখবা। তাহলে কি করবা? বক্স দিতে হবে, বক্সের ধারাবাহিকতা থাকা লাগবে, একটার পর একটা, একটার পর একটা, এবং একই আকারের বক্স দিবা। বক্সের মাঝখানে তীর চিহ্ন দিতে হবে। কি করা যাবে না? সেন্টেন্স লেখা যাবে না, সাবজেক্ট দেওয়া যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না। তিনটা জিনিস মনে রাখবা, সেন্টেন্স হবে না, সাবজেক্ট হবে না, ফুল স্টপ দেওয়া যাবে না। তারপরে কি? ফ্রেজ ব্যবহার করতে হবে, মানে একাধিক শব্দ ব্যবহার করতে হবে। তারপরে কি? পসেসিভ ব্যবহার করা যাবে না। এই পাঁচটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এই পাঁচটার মধ্যে হচ্ছে আমরা দেখলাম যে আমরা আসলে ফ্লোচার্টে কি পারবো কি পারবো না। এইবার ফ্লোচার্ট লিখার কিছু ওয়ে আছে, কিছু নিয়ম আছে, যে জিনিসটাকে আমাদের ফলো করে ফ্লোচার্ট লিখতে হয়, এবং এই ক্ষেত্রে আমাদের সবসময় প্রথম বক্সটাকে ফলো করতে হয়। খেয়াল করবা, আমাদের সবসময় প্রথম বক্সটাকে ফলো করতে হয়। যেমন ধরো তোমার প্রথম বক্সটাতে সংখ্যা আছে, এখানে দেওয়া আছে 1। এইবার তুমি যখন দ্বিতীয় বক্স লিখবা, তুমিও দ্বিতীয় বক্সের মধ্যে 1 না দিয়ে কি দিবা? 2। পরের বক্সে কি দিবা? 3। পরের বক্সে কি দিবা? 4। কিন্তু ধরো তোমার প্রথম বক্সে কোনো সংখ্যা নাই, প্রথম বক্সে কোনো সংখ্যা নাই, ধরো প্রথম বক্সে এরকম আছে, তার মধ্যে কোনো সংখ্যা নাই, তাহলে তুমি দ্বিতীয় বক্সে কি দিবা না? সংখ্যা দিবা না। তৃতীয় বক্সে কি দিবা না? সংখ্যা দিবা না। তার মানে তোমাকে টোটালি ফলো করতে হবে প্রথম বক্সকে। প্রথম বক্সে যা, বাকি সব বক্সে তা। প্রথম বক্সে যদি আমাদের থাকে সংখ্যা, বাকি সব বক্সের সংখ্যা। প্রথম বক্সের যে লেখাটা, এইটা যদি তোমার হচ্ছে বড় হাতের অক্ষর হয়, তাহলে বাকি সব বক্সের গুলো হবে বড় হাতের অক্ষর, যেটাকে আমরা ক্যাপিটাল লেটার বলি। প্রথম বক্সের শুরু যদি হয় ছোট হাতের অক্ষর বা স্মল লেটার দিয়ে, তাহলে বাকি সব বক্স তুমি শুরু করবা কি দিয়ে? স্মল লেটার দিয়ে বা ছোট হাতের অক্ষর দিয়ে। আপনি কি অসুস্থ? না অসুস্থ না, একটু কাশি আছে আসলে অনেকদিন ধরেই, 4-5 দিন ধরে যাচ্ছে না। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা সবসময় প্রথম বক্সটাকে ফলো করবো। এইবার এই ফ্লোচার্ট লেখার কিছু নিয়ম আছে। কি কি ভাইয়া? যেমন তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারো, তুমি 2 প্লাস V1 দিয়ে শুরু করতে পারো, তুমি B3 দিয়ে শুরু করতে পারো, তুমি B প্লাস V3 দিয়ে শুরু করতে পারো, তুমি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারো, তুমি হ্যাভিং প্লাস B3 দিয়ে শুরু করতে পারো, তুমি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু করতে পারো, অথবা নাউন দিয়ে শুরু করতে পারো। এইবার তোমার মাথায় একটা কনফিউশন চলে আসছে। আচ্ছা আচ্ছা, প্রবলেম, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ফ্লোচার্ট এই যে আগে শিখাচ্ছি তারপরে সলভ করাবো। ফ্লোচার্ট আজকে এমন ভাবে কমপ্লিট করে দিব যে ফ্লোচার্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমাদের কাছে শুধু এইটুকু এক্সপেকটেশন, ভাইয়া তোমাদেরকে ভালোবেসে ক্লাস নিচ্ছে, তোমরা ভাইয়াকে ভালোবেসে জাস্ট ক্লাসটা শেয়ার করে দিবা। কথা বুঝতে পারছো? যেন তোমার যে বন্ধুরা আছে, তোমার যে আশেপাশে যারা আছে, যারা সামনের বছর বা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে, তারা যেন ক্লাসটা দেখতে পায়, তারা তোমার জন্য দোয়া করবে, ক্লাসটা করে আমার জন্য দোয়া করবে। ঠিক আছে? ওকে, খেয়াল করো। এখন এইগুলো যখন আমি তোমাকে বলছি, তোমার মাথায় একটা আওলাই গেছে যে ভাইয়া এতগুলা, তাহলে আমি কোনটা ফলো করব? আমার পরীক্ষার হলে তো মাথা কাজই করবে না যে আমি কোনটা ফলো করব। না, তোমার এত কনফিউশনে পড়ার তো দরকার নাই। তোমার জাস্ট মনে রাখতে হবে প্রথম বক্সে কোনটা আছে। প্রথম বক্সে যেটা থাকবে তুমি সেটাই ফলো করবা। প্রথম বক্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে বাকি 5টা বক্সও তুমি কি করবা? ভার্ব প্লাস আইএনজি করবা। প্রথম বক্সে 2 প্লাস V1 আছে, তাহলে বাকি সব বক্সেও তুমি কি করবা? 2 প্লাস V1। প্রথম বক্সে B প্লাস V3 আছে, তাহলে বাকি সব বক্সে তোমার কি হবে? B প্লাস V3। প্রথম বক্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তাহলে বাকি সব বক্সে কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কথা বুঝেছো? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ভাই আমি ফ্লোচার্ট বুঝি না, এই যে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, জাস্ট একটু মনোযোগ দাও। তাহলে এই ক্ষেত্রে আমরা ফলো করবো কাকে? প্রথম বক্সকে। চলো আমরা আগে একটা বইয়ের ফ্লোচার্ট পড়ার আগে আমরা একটা র্যান্ডম ফ্লোচার্ট আগে শিখি। নর্মাল একটা ফ্লোচার্ট আমরা আগে শিখি, তাহলে আমাদের অনেকটা আইডিয়া আসবে। ধরো আমি বললাম write a flowchart about the ধরো এটা একটা নর্মাল ফ্লোচার্ট আমাদের আসলো, যে রাইট এ ফ্লোচার্ট অ্যাবাউট দ্য রিজন। খেয়াল করবা, রিজন মানে হচ্ছে কারণ।
হ্যাঁ, কারণ অফ এনভায়রনমেন্ট পলিউশন বলেছে আমাদের পরিবেশ দূষণের কারণগুলা নিয়ে একটা ফ্লোচার্ট করো। অমিত সিংহা বা শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা শেয়ার করতেছো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল রয়েছে। যারা আগের ক্লাস করছো তারা জানোই যে যারা যারা ক্লাসটা শেয়ার করবে এবং সেই শেয়ারের স্ক্রিনশট নিয়ে 01609815558 এই নাম্বারে পাঠাবে, তাকে এই ক্লাসের স্লাইডটা দিয়ে দেওয়া হবে। এই যে পড়াচ্ছি যে না, এই পড়ানোর স্লাইডটা মানে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এই ক্লাসের স্লাইড পিডিএফটা তাকে দিয়ে দেওয়া হবে। এটা আমরা প্রত্যেক ক্লাসেই করি, নতুন করে এই জন্য আজকে বলি নাই, ঠিক আছে? বলি নাই যে আমরা যারা ক্লাসটা শেয়ার করব, শেয়ার করে জাস্ট স্ক্রিনশটটা এই নাম্বারে পাঠিয়ে দিব ভাইয়া, সাথে সাথে তোমাকে ক্লাসের এই স্লাইড পিডিএফটা দিয়ে দেওয়া হবে। মানে এই যে যা যা আমরা পড়াচ্ছি না, যা লিখতেছি না, সব তুমি পিডিএফ আকারে পেয়ে যাবা। কথা বুঝেছো? এই পিডিএফ আকারে তোমাকে হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দেওয়া হবে। কথা বুঝেছো? যারা আগে ক্লাস করেছো তারা তো জানোই, যারা করোনায় তাদেরকে আবার জানিয়ে দিলাম যে ক্লাসটা শেয়ার করে সেটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে দিয়ে দিও, তাহলে তোমাকে ক্লাসের স্লাইড পিডিএফটা কি করবে ভাইয়া, দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছো? ওকে, আসো আমরা এটাতে মনোযোগ না দেই, ঠিক আছে? আমরা আসি। তাহলে আমাকে বলেছে রাইট এ ফ্লো চার্ট অ্যাবাউট দ্য রিজন অফ এনভায়রনমেন্ট পলিউশন। বলেছে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে একটা ফ্লো চার্ট লিখো। ধরো আমার প্রথম একটা বক্স দিল, সেই বক্সে লিখলো throwing ট্র্যাশ ইনটু রিভার। বলেছে নদীতে আমরা যখন ময়লা ফেলি আমাদের পরিবেশটা কি হয়, দূষিত হয়। আচ্ছা, খেয়াল করবো, থ্রোয়িং ট্র্যাশ ইনটু রিভার। আবার বলতেছি, থ্রোয়িং ট্র্যাশ ইনটু রিভার। আমরা যখন নদীতে ময়লা ফেলি তখন আমাদের পরিবেশটা কি হয়, দূষিত হয়। খেয়াল করো, আমি কিন্তু ফুল স্টপ দেইনি, আমি কিন্তু কি দেইনি, ফুল স্টপ দেইনি। এইবার খেয়াল করো, প্রথম বক্সে আমাদের কি ভাই সংখ্যা আছে না, তাহলে বাকি সব বক্স গুলাতে আমার কি লাগবে, সংখ্যা লাগবে। দিলাম 2 এবং অ্যারো চিহ্ন মাস্ট, মানে তীর চিহ্ন কি লাগবেই। তাহলে 3 নাম্বার বক্স। আচ্ছা, এই বক্সটা বেশি ছোট হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 4 নাম্বার বক্স। তোমরা একটু একই সাইজের রাখার চেষ্টা করো, আমি যদিও আঁকা বাঁকা করে ফেলছি। আচ্ছা, 6। তোমরা একই সাইজে রাখার চেষ্টা করবে। এই মোট 6টা বক্স, এবং 6টা বক্সে আমাদের হচ্ছে 6টা। মডিফাইয়ের উপর ক্লাসকে আরো নেওয়া হবে কি? আচ্ছা, মডিফায়ারের উপর একটা বেসিক ক্লাস আমরা করেছি অলরেডি। মডিফায়ার কিভাবে কি বা কি আসে বিষয় সেটা আমরা জেনেছি। এবার আমরা পরবর্তীতে যেটা করব, আমরা হচ্ছে সলভ করব, ঠিক আছে? আমরা বোর্ড প্রশ্ন সলভ করব যে হচ্ছে কিভাবে এই মডিফায়ার গুলোকে আমরা কাজে লাগাবো। শিখলাম কিন্তু কাজে লাগাইতে পারলাম না, তাহলে কোনো লাভ নেই। শিখার পরে সেটা যদি আমরা কাজে লাগাইতে পারি সেটা আমাদের লাভ আছে। কথা বুঝতে পেরেছো? সো আমরা শিখার পরে আবার এটার উপর কি করব, সলভ করব। আসো এইবার প্রথমটার মধ্যে সংখ্যা আছে, বাকি সবগুলোতে সংখ্যা দিয়েছি। দেখো প্রথমটা কি দিয়ে শুরু হয়েছে, থ্রোয়িং। ভাইয়া থ্রোয়িংটা কি ভার্ব প্লাস আইএনজি না? তার মানে যেহেতু প্রথমটার মধ্যে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে বাকি সবগুলো আমরা কি দিয়ে করব, আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করব। লাইলা খাতুন লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে? যারা যারা শেয়ার করেছো তারা কিন্তু এটা করতে ভুলেও না। এই যে এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাইও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এই যে এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাও হোয়াটসঅ্যাপে, তোমাকে হচ্ছে ক্লাসের স্লাইড পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এই ক্লাসের যে পিডিএফটা ওটা তোমাকে দিয়ে দেওয়া হবে। নেক্সট ক্লাস মডিফায়ারের উপর চাই। এই প্রথম ক্লাসে তো মডিফায়ারের উপরে নিছি, 1 নম্বর ক্লাস। একটু একটু নিচে গিয়ে দেখে আসো, এই ক্লাসের পর একটু নিচে গিয়ে দেখে এসো। মানে এই যেখানে ক্লাস করতেছো না ওটার পেজের একটু নিচে গেলেই পেয়ে যাবা। প্রথম ক্লাসে আমরা মডিফায়ার উপরে করেছি। খেয়াল করো, তাহলে প্রথমটা শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, তাহলে বাকি সবগুলো আমরা কি দিয়ে শুরু করব, ভার্ব প্লাস আইএনজি দিয়ে। প্রথমটার মধ্যে দেখো টিটা ছোট হাতের অক্ষর বা স্মল লেটার, তাই না? তাহলে বাকি সবগুলো আমরা কি দিয়ে শুরু করব, এই স্মল লেটার বা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করব। আচ্ছা, ফ্লোচার্টের বক্সে পেন্সিল দিয়ে আঁকবো না ভাইয়া, কলম দিয়ে আঁকবা, নট পেন্সিল দিয়ে, কলম দিয়ে আঁকবা। প্রিপোজিশন কি দেওয়া যাবে? প্রিপোজিশন দিয়ে শুরু না করে প্রিপোজিশনটা মাঝখানে দেওয়া বেটার। কথা বলছে, প্রিপোজিশনটা মাঝখানে দেওয়া বেটার। ওকে, আসো তাহলে একটা কারণ আমরা পাইলাম পরিবেশ দূষণের, কি নদীতে ময়লা ফেলা। আরেকটা কারণ কি পাইতে পারি আমরা? আরেকটা কারণ আমরা পাইতে পারি গাছ কাটা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, কাটিং ডাউন ট্রিস।
খেয়াল করো, কাটিং ডাউন ট্রিস, আমরা গাছ কেটে ফেলি। আচ্ছা ভাইয়া বক্স আপ ডাউন করে লেখা যাবে না, একই লাইনে লিখতে হবে ভাইয়া, ইংলিশের অর্থ শো করে বলেন। হ্যাঁ, ইংলিশের অর্থ শো বলতেছি ভাইয়া, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করবো, এই যে কাটিং ডাউন ট্রিস, গাছ কেটে ফেলতেছি, তাহলে আমাদের পরিবেশ দূষণের অন্যতম কারণ কি ভাইয়া? গাছ কেটে ফেলা, তাই না? এখন আমরা কাটিং দিয়েছি, কেন কাটিং দিয়েছি? কারণ আগেরটাও কি আছে, ভার প্লাস আইএনজি। আগেরটা যদি ভাইয়া থ্রোয়িং না থেকে 2 প্লাস V1 থাকতো, তাহলে আমরা পরেরটাও 2 প্লাস V1 বা গ্রাফ এন্ড চার্ট নেক্সট। আচ্ছা ইনশাল্লাহ খেয়াল করবো, তাহলে আমরা পরেরটাও কি করতাম? 2 প্লাস V1 দিয়ে করতাম। প্রথমটা যদি শুধু B3 থাকতো, তাহলে আমরা পরেরটাও কি দিয়ে করতাম? B3। আবার দেখো, তাহলে আরেকটা ইনফরমেশন আমরা মনে মনে চিন্তা করি, যে হচ্ছে আমাদের পরিবেশ দূষণের আর কি কারণ হইতে পারে। ভাইয়া ইংরেজি রাইটিং এর উপর ক্লাস নেবেন কি? হ্যাঁ অবশ্যই রাইটিং এর উপরে ক্লাস দিব, অবশ্যই প্যারাগ্রাফ, গ্রাফ এন্ড চার্ট, স্টোরি, এগুলোর উপর আমরা ক্লাস করব। ওকে, তাই বলেছি স্মোকিং ইন আউটসাইড। হ্যাঁ ডেফিনেটলি, আমরা যদি হচ্ছে বাহিরে সিগারেট খাই, তাহলে আমাদের পরিবেশটা কি হয়? দূষিত হয়। স্মোকিং ইন আউটসাইড, তাই না? তাহলে আমরা খেয়াল করবো, ফুল স্টপ কিন্তু দেওয়া যাবে না ভাইয়া, আবারও বলতেছি ফুল স্টপ দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছ? তাহলে আমরা বাহিরে যদি সিগারেট খাই, বিড়ি সিগারেট খাই বা ধোঁয়া উড়াই, তাহলে আমাদের পরিবেশটা কি হয়? দূষিত হয়। এবার এই যে আমাদের যারা কৃষক ভাইরা আছে, কৃষক ভাইরা যখন কীটনাশক ব্যবহার করে জমিতে, তখন কি আমাদের পরিবেশ দূষিত হয় না? অবশ্যই হয়। তাহলে আমরা কি বলতে পারি? ইউজিং পেস্টিসাইডস, ইউজিং পেস্টিসাইডস। পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক। স্যার বক্সের ভিতরে সব পেন দিয়ে লিখে খালি বক্সটা পেন্সিল দিয়ে ড্র করলে হবে না? না, কলম দিয়ে করবা, পেন্সিল দিয়ে করলে মার্কস দেয় না, পেন্সিল দিয়ে করলে মার্কস দেয় না। কথা বুঝতে পেরেছো? কম দেয়। ইউজিং ইনসেকটিসাইড, হ্যাঁ সেটা বললাম, পেস্টিসাইড, পেস্টিসাইড বা ইনসেকটিসাইড দুইটা মানে হচ্ছে কীটনাশক। কথা বুঝতে পেরেছো? এবার খেয়াল করো, আর কি কি কারণে হচ্ছে আমাদের পরিবেশ দূষিত হয়। খেয়াল করো তো, আমরা এই যে প্রত্যেক দিন রাইট হ্যান্ড পার্টে সাজেশন দেন, অলরেডি তোমাদের জন্য প্যারাগ্রাফ সাজেশন আমি মেক করে ফেলেছি, বাকিগুলো মেক করতেছি। ঠিক আছে, মেক করতেছি, একে একে একটা করে দিয়ে দিব, টেনশন করার দরকার নেই, সবগুলার সাজেশন দিব। হ্যাঁ সবগুলার সাজেশন দিব, এবং আমার সাজেশন থেকে কমন পড়ে কিনা সেটার প্রমাণ আমার পেজের মধ্যে আছে, নিচে গেলেই পাবা। একবার হুবহু পরীক্ষায় আসছিল, আমি ভিডিও করে রাখছি, কারণ লাইভে দিয়েছি, সো এখানে লুকানোর কিছু নাই। ওকে আসো, তাহলে এবার আরেকটা কারণ আমরা কি বলতে পারি? এই যে আমরা প্রচুর পরিমাণে জ্বালানি পোড়াই না, এই যে আমরা তেল পোড়াই, এটা কিন্তু মারাত্মক পরিবেশকে দূষণ করে। তোমরা জানো কিনা যে এই যে তেল পোড়ানোটা থেকে মারাত্মক পরিবেশটা কি করে ভাইয়া? মারাত্মক পরিবেশ দূষণ করে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বার্নিং ফুয়েল, তাই না? তাহলে এই যে আমরা যে হচ্ছে তেল পোড়াই, এই তেল পোড়ানোর কারণে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কি হয় ভাইয়া? পরিবেশটা দূষিত হয়। তাহলে খেয়াল করবো, প্রচুর পরিমাণে পরিবেশটা কি হয়? দূষিত হয়। তাহলে আরেকটা লাস্ট কারণ আমরা কি পাইতে পারি? আচ্ছা, ইউজিং হার্মফুল কেমিক্যাল, এটা আমরা অলরেডি বলে ফেলেছি, কেমিক্যালের কথা বা কীটনাশকের কথা। আচ্ছা বলা যায় যে আমরা যদি ইউজিং কেমিক্যাল, এটা আসলে আমরা ইউজ করি না, এটা ইউজ করে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি, যারা ফ্যাক্টরি যারা চালায়, এই ফ্যাক্টরি যারা চালায়, আচ্ছা ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। যারা ফ্যাক্টরি চালায় তারা করে কি ভাইয়া? তারা এই কেমিক্যাল ইউজ করে, এবং তারা যে কেমিক্যালটা ইউজ করে, এই কেমিক্যাল ইউজ করার কারণে তারা এই ময়লাটা, কেমিক্যালটা পানিতে ফেলে দেয়, যার কারণে আমাদের হচ্ছে পরিবেশটা কি হয়? দূষিত হয়। তাহলে খেয়াল করো, এই যে আমাদের একটা ফ্লোচার্ট কমপ্লিট, এবং এইটা যদি তুমি ঠিক এইভাবে কমপ্লিট করতে পারো, তুমি একেবারে ফুল মার্কস পেয়ে যাবা, এটাতে একেবারে ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো লক্ষ্য করেও আমরা কিভাবে করেছি। প্রথমত আমরা ভার প্লাস আইএনজি দিয়ে করেছি, কারণ প্রথমটার মধ্যে ভার প্লাস আইএনজি ছিল। দ্বিতীয়ত আমরা সংখ্যা দিয়েছি, কারণ প্রথমটার মধ্যে কি ছিল? সংখ্যা ছিল। তৃতীয়ত হচ্ছে আমাদের স্মল লেটার দিয়ে আমরা করেছি, কারণ বাকি প্রথমটাতে কি ছিল? স্মল লেটার ছিল। কথা বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক। এইবার মজার ব্যাপার হইলো, তোমার যখন ফ্লোচার্ট আসবে, আমরা যেরকম এখানে মনে মনে ইনফরমেশন চিন্তা করছি, তথ্যটাকে চিন্তা করে লিখছি, ওটা তোমার করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ একটা প্যাসেজ থাকবে। ভাই এই পেজে কি বাংলা ক্লাস নেওয়া হয়? আচ্ছা, তোমাদের জন্য বাংলা ক্লাসের ব্যবস্থা করব, যদি তোমরা চাও ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য বাংলা ক্লাসের ব্যবস্থা করব, ফ্রি ক্লাসের। কথা বুঝতে পেরেছো? তোমরা করতে পারবা। ভাই এটা কি নিজ থেকে করতেছেন? হ্যাঁ আচ্ছা, শেষে কি ফুল স্টপ দিব না? নো, কোনোভাবেই ফুল স্টপ দেওয়া যাবে না, না এবং না। ফুল স্টপ দেওয়া মানেই তুমি ওই মার্কস কাটা, ওই মার্কসটা তোমার একদম কাটা।
ভাই বক্স কি পেন্সিল দিয়ে করবো? আবারও বলছি ভাইয়া, বক্স পেন্সিল দিয়ে করলে তোমাকে মার্কসটা কম দিবে, কারণ বোর্ডে যারা খাতা দেখে ওরা প্রেফার করে কলমটা। আমি বলবো না যে মার্কস দিবে না, দিবে বাট কম দিবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এইটা ছিল আমাদের নর্মাল। তাহলে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ফ্লোচার্ট করতে যাবো পরীক্ষার হলে, আমাদের একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ থেকে দেখে দেখে আমাকে তথ্য বের করতে হবে। এরকম আমাদের নিজের মন থেকে দেয়া লাগছে এরকম কঠিন না। যেমন এটার মধ্যে আমরা নিজে দিছি না, কঠিন লাগছে অনেকটা, যে অনেক ইনফরমেশন মাথায় আসতেছিল না, কিন্তু ওই যে পরীক্ষায় যখন আসবে আমাদের প্যাসেজে থাকবে, তোমাকে জাস্ট কাজ হচ্ছে প্যাসেজ থেকে ধরে ইনফরমেশনটাকে নিয়ে আসা। চলো আমরা সেটা একটু সলভ করি, দেখি আমরা পারি কিনা। আমার মনে হয় আমরা পারবো। চলো আচ্ছা, এর আগে আবারও বলতেছি, ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়ারা একটু, এবং ক্লাসটা শেয়ার করে যারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবা, তাদেরকে অবশ্যই এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এই যে আমরা যা যা পড়তেছি, যা যা লিখতেছি, এ টু জেড পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবে বাংলা ক্লাসটাই। আচ্ছা ইনশাল্লাহ আমরা বাংলা ক্লাসের ব্যবস্থা করতেছি অবশ্যই ইনশাল্লাহ সামনের সপ্তাহে, যদি আনসার্টেন কিছু না ঘটে। আচ্ছা ভাই, অ্যাক্টিভ সার্জন বাংলা, অবশ্যই অবশ্যই ভাই, ভাই বাংলা দ্বিতীয়পত্র আটাকে অবশ্যই আমি নিব না, অবশ্যই আমি নিব না, কজ আই এম ইংলিশ টিচার। ঠিক আছে, আমি ইংলিশটাই পড়াবো, আমি অন্য একজন টিচারকে ম্যানেজ করছি, যে একজন অসাধারণ বাংলা ক্লাস নেয় এবং সে তোমাদের বাংলাটা ক্লাস নিবে। কথা বুঝতে পেরেছো? টেনশন করার কোনো দরকার নেই, জাস্ট একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও ভাইয়াকে ভালোবেসে, ঠিক আছে, এবং তোমার নিজেকে ভালোবেসে। কেন? কারণ এটা শেয়ার দিয়ে তুমি হচ্ছে নিজের টাইমলাইনে রেখে দাও, তোমার জন্য উপকার হবে, তুমি ইন ফিউচার পরবর্তীতে গিয়ে ক্লাসটা আবার দেখে নিতে পারবা, রিভাইজ করতে পারবা। আচ্ছা স্যার বাংলা স্কুল ভালো, ইনশাল্লাহ মাথায় রাখলাম ভাইয়া। লেট হয়ে গেল, আচ্ছা পিএমএস ভাই আরাফাত লেট করিস কেন? ওকে, এইবার আসো আমরা হচ্ছে আমাদের পরীক্ষার মতো করে করি। পরীক্ষায় যেভাবে আমাদের ফ্লোচার্ট আসে, আমাদের মানুষ হচ্ছে 50 জন, শেয়ার হচ্ছে মাত্র 18টা, তার মানে বাকিরা ক্লাসটা শেয়ার করে নাই, বাকিরা খালি আসছে ফ্রি ক্লাস করবে আর ফ্রি চলে যাবে। ভাইয়ের ক্লাস শেয়ার দিলেই যদি ভাইয়ের বেশি ভিউ হয়ে যায়, বন্ধু যদি দেখে ফেলে, বন্ধু যদি এ প্লাস পেয়ে যায়, জেলাসি, হ্যাঁ রাখা যাবে না, জেলাসি রাখা যাবে না ভাইয়া। ওকে ঠিক আছে, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। ওকে আসো, এই যে আমাদের একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটা থেকে আমাদের একটা ফ্লো চার্ট আসলো। কি ফ্লো চার্ট আসলো চলো আমরা একটু দেখি। প্রতিদিন কি ক্লাস নেবেন? বেসিক্যালি একদিন পর ক্লাস হয় আমার পেজে, একদিন পর। যেমন তোমরা যদি আগের ক্লাসগুলো দেখো, আমরা আজকে মঙ্গলবার করতেছি, তার আগে রবিবার করেছিলাম, তার আগে হচ্ছে শুক্রবার করেছিলাম। হ্যাঁ, একদিন পর আর কি নেওয়ার চেষ্টা করতেছি, একেবারে ডেলি নিলে আবার টায়ার্ড হয়ে যাব। দেখো, রিড দ্য অ্যাবভ প্যাসেজ এবং কন্টিনিউয়াসলি চলবে আমাদের ক্লাস। হ্যাঁ দেখো, read the above passage and make a flow chart showing what relationship signify, what are necessary to establish relationship। তুমি আগে বুঝবা তোমাকে আসলে কি জন্য। ভাই করে দিলাম শেয়ার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছো তারা কিন্তু পিডিএফটা নিতে ভুলো না, ওই নাম্বারে নক দিলেই তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এই যে নাম্বারটা দিয়েছে এটাতে নক দিলেই তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ক্লাসের পিডিএফটা নিতে ভুলো না। ওকে খেয়াল করো তাহলে, এই যে বলো আগে দেখো তোমাকে ফ্লোচার্টটা কি সম্বন্ধে চাইছে, বলেছে হোয়াট রিলেশনশিপ সিগনিফাই। তার মানে আমরা একটা রিলেশনশিপ থেকে কি পাই, একটা সম্পর্ক আমাদের কি দেয়। 10 জনকে শেয়ার করেছি, আনিকা অনু মন থেকে ভালোবাসা এবং দোয়া তোমার জন্য ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা একটা সম্পর্ক থেকে কি পাই এবং কি জন্য আমাদের রিলেশনশিপ দরকার, নেসেসারি, প্রয়োজনীয়তা কি রিলেশনশিপের, এইটা বলেছে আমাদের ফ্লোচার্ট। তাহলে আমাদের ফ্লোচার্টের প্রশ্নটা কি? আমাদের ফ্লোচার্টের প্রশ্নটা হচ্ছে আমাদের কি জন্য রিলেশনশিপ দরকার, আর একটা রিলেশনশিপ করে আমরা কি পাই, একটা রিলেশনশিপ থেকে আমরা কি পাই। আচ্ছা সিনথিয়া সিনো, তোমাদের কথা রাখবো, আগামী সপ্তাহে বা এই সপ্তাহ হইতে পারে, আগামীকালকে বা তারপরে তোমাদের জন্য বাংলা ক্লাসের ব্যবস্থা করছি, তোমরা বাংলা ক্লাস পাবে। বলেছি ভাইয়া যেটা বলছি সেটা দিচ্ছি না ভাইয়া, বলেছি ক্লাস নিচ্ছি। তোমরা প্রথম দিকে 100 জনের উপরে ক্লাস করতো, এখন 50% চলে আসছো। তারপর আমি ক্লাস নিচ্ছি, কেন নিচ্ছি এবং ফ্রি নিচ্ছি, কেন নিচ্ছি? কজ আমি চাই তোমরা একটা ভালো রেজাল্ট করো। সো যেটা বলেছি সেটা করবো, ঠিক আছে, কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা এশা, ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম। ওকে চলো আমরা দেখি। তাহলে আগে প্রশ্নটা বুঝো, দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে রিলেশনশিপ থেকে আমরা কি পাই, সম্পর্ক থেকে, আরেকটা হচ্ছে রিলেশনশিপ আমাদের কেন দরকার, বা আমরা কেন দরকার রিলেশনশিপ। তার মানে অ্যাকচুয়ালি এখানে তোমাকে কিগুলা লিখতে হবে, তোমাকে লিখতে হবে রিলেশনশিপের ভালো জিনিসগুলা, বা কি কারণে হচ্ছে আমরা হচ্ছে শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ ভাইয়া, কি কারণে হচ্ছে আমাদের রিলেশনশিপটা অ্যাকচুয়ালি দরকার বা কেন দরকার, বা রিলেশনশিপ থেকে আমরা কি পাই। তার মানে রিলেশনশিপের ভালো জিনিসগুলো তোমাকে এখানে কি করতে হবে, লিখতে হবে। দেখো প্রথমটার মধ্যে কি দিছে, প্রোভাইডিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইমোশনাল সাপোর্ট।
তাহলে একটা ইনফরমেশন আমরা পাইলাম, একটা আমাকে দিয়ে দিচ্ছে। আমাদের রিলেশনশিপ কি দেয়? আমাদের শারীরিক এবং মানসিক একটা সাপোর্ট দেয়। শারীরিক এবং মানসিক একটা কি দেয় ভাইয়া? সাপোর্ট দেয়। আচ্ছা, অমিত সিংহা, এটা টিচার নিজেরা নিজেদের থেকে বলে যে পেন্সিল দিয়ে লিখলে মার্কস বেশি পাবা। নো, বোর্ডের মধ্যে সবসময় কলম প্রেফার, বোর্ডের মধ্যে অলওয়েজ কলমকে প্রেফার করা হয়। আচ্ছা, খেয়াল করবা। তাহলে এই যে ভার প্লাস আইনজি দিয়ে শুরু হয়েছে, খেয়াল করো, তাহলে বাকি সবগুলো আমরা ভাইয়া কি দিয়ে করব? ভার প্লাস আইনজি, ভার প্লাস আইনজি, ভার প্লাস আইনজি। সেকেন্ড, খেয়াল করো, আমাদের এখানে কোনো সংখ্যা নাই, তাহলে বাকি একটা তো আমরা কি দিব না? সংখ্যা দিব না। বাকি একটা তো আমরা কি দিব না? সংখ্যা দিব না। তারপরে খেয়াল করো, আমাদের প্রথমটা প্রোভাইডিং, বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার। তাহলে বাকি সবগুলো আমরা কি দিয়ে শুরু করব? ক্যাপিটাল লেটার। এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা ভাই, ক্লাস কিন্তু আসি, ওয়েলকাম অনেক, আশিস ভাই ভালো, এটা শেয়ার দিয়ে দেখ ভাই। আচ্ছা, এবার খেয়াল করো, এইবার আমার কাজ হচ্ছে এই যে রিলেশনশিপের যে গুরুত্ব, এই গুরুত্ব, 5টা গুরুত্ব আমি আগে মার্ক করব। আবারও বলছি, 5টা গুরুত্ব আমরা আগে মার্ক করব। মার্ক করে তারপর সেই 5টা গুরুত্বকে আমরা এখানে আগে বসাবো। তোমার কাজ হচ্ছে আগে প্যাসেজ থেকে 5টা তথ্যকে বের করা। ভাইয়া 5টা তথ্যকে, ভাইয়া লেট করলাম, একটু তো লেট করেছি ভাইয়া, এই 5টা তথ্যকে আগে বের করা। চলো আমরা 5টা তথ্যকে বের করি। কি কি বলছে? ফেমাস ফিলোসোফার এরিস্টটল সেড হিউম্যান আর বাই নেচার সোশ্যাল অ্যানিমেল। সে বলেছে মানুষ সামাজিক প্রাণী। দরকার নাই আমার, আমার কি দরকার? আমার রিলেশনশিপের ভালো দিক দরকার, ঠিক আছে? সে বলেছে মানুষ রিলেশনশিপ তৈরি করে, এবং কেন করে? সে হচ্ছে তার ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য করে। দেখো, এই তথ্যটা কিন্তু অলরেডি একবার দিয়ে দিছে, তার মানে এই তথ্যটা তুমি হচ্ছে আর কি করতে পারবা না, আর লিখতে পারবা না। এইটা তোমার অলরেডি ফ্লো চার্টে দিয়ে দিছে, তোমাকে এটা বাদ দিয়ে অন্য তথ্য দিতে হবে। আসো অন্য তথ্য আমরা পাই কিনা। ওকে, বলেছে হিউম্যান রিলেশনশিপ গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। এই যে দেখো, এই লাইনটাকে মার্ক করো, গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। এই যে একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম না ভাইয়া, গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। তাহলে এইবার খেয়াল করো, তুমি যখন এখানে ফ্লোচার্ট লিখতে যাবা, তুমি কিন্তু আর গিভ লিখতে পারবা না। কেন? কারণ ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। তোমাকে এই গিভটাকে বানাইতে হবে গিভিং। আচ্ছা, বড় হাতের অক্ষর না, তার মানে আমাদের লিখতে হবে গিভিং। গিভিং, গিভটাকে আমরা কি বানাইছি ভাইয়া? গিভিং। কারণ আবার কি লাগবে? ভার্ব প্লাস আইএনজি লাগবে। দুইজনকে শেয়ার দিলাম, থ্যাংক ইউ নীলপরি। খেয়াল করবা, তাহলে এই যে গিভিং মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, তাহলে আমরা কি দিব? গিভিং মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। একটা আমাদের কমপ্লিট, 1 মার্ক তুমি অলরেডি পেয়ে গেছো, একটা তোমার কমপ্লিট। আর লাগবে কয়টা ভাইয়া? আর লাগবে হচ্ছে 4টা। আসো আবার আমরা প্যাসেজে ব্যাক করি। ওকে, and inspire them to dwell in education. তাহলে রিলেশনশিপ থেকে আমরা কি পাই? আমরা ইন্সপাইরেশন পাই, তাই না? রিলেশনশিপে আমরা কি পাই? ইন্সপাইরেশন পাই। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি গেটিং ইন্সপাইরেশন। রিলেশনশিপ থেকে আমরা হচ্ছে ইন্সপাইরেশন পাই, এইটুকু লিখলেও হবে। আবার তুমি যদি আরেকটু তথ্য দিতে চাও তাহলে কোনো সমস্যা নাই, যে গেটিং ইন্সপাইরেশন টু ডু ওয়েল ইন ওয়ার্কপ্লেস। আমাদের চাকরি ক্ষেত্রে ভালো করার জন্য আমরা কি পাই? আমরা ইন্সপাইরেশন পাই। দেখো, আচ্ছা, বড় হাতের জি হবে, কারণ আমাদের প্রথমটা বড় হাতের আছে। খাতায় কিভাবে লিখবো একটু দেখে দিলে ভালো হয়। এই যে সেম ভাবে ভাইয়া, এই যে একটা করে এই যে বক্স আঁকবা, এক সিরিয়ালে 5টা বক্স আঁকবা, সেই বক্সের মধ্যে ঠিক এইভাবে ইনফরমেশন গুলো লিখবা, আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আচ্ছা, এবার তুমি গেটিং ইন্সপাইরেশন না দিয়ে এই যে আমাদের শিশির একটা সেন্টেন্স লিখছে যে ইন্সপায়ারিং দ্যাম টু ডু ওয়েল ইন এডুকেশন, এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আসো আর কোনো ইনফরমেশন আমরা পাই কিনা দেখি। দেখো, তার বলেছে রিলেশনশিপ আর ডিফারেন্ট কাইন্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, we have friends some made in school where we from close bonds with classmate and teacher. Relationship can also be fostered in workplace which may quickly change from professional to social. The relationships are between human being and animals, between children, toys, and they cannot part it. Okay, information পাইলাম। এইখানে আমরা দেখি all this relationship keep us close to each other. তাহলে রিলেশনশিপ আমাদেরকে কি করে?
আমাদের সবাইকে ক্লোজ রাখে, একসাথে রাখে। তাহলে কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমরা কিপ আস না দিয়ে আমরা কিপকে কি বানাই দিব, আমরা ভার্ব প্লাস আইএনজি বানাই দিব। আমরা কি বলবো, কিপিং আস ক্লোজ টু ইচ আদার। তাহলে সম্পর্ক আমাদেরকে একজন আরেকজনের কাছে রাখে, একজন আরেকজনের কি করে, কাছে রাখে। এটা আমাদের জন্য একটা সুবিধা না? আচ্ছা ভাই ঠান্ডা লাগলো কেমনে? এটা হচ্ছে ঢাকার বাইরে ক্লাস নিতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি, উত্তরবঙ্গে গিয়েছিলাম ক্লাস নিতে, তো তখন ঠান্ডাটা লাগছে, এরপরে আসার পর থেকে আর যাচ্ছে না। আসো তারপরে হচ্ছে আমরা পরবর্তী ইনফরমেশন দিকে, আর আমাদের আর কয়টা লাগবে, দুইটা লাগবে। আসো তারপরে আর কি সম্পর্কের কি পাই, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন, আচ্ছা, and isolation. There is no one laugh or cry either. When we share our joy with someone, it simply redoubles. When we suffer a loss, someone shares the sorrow. তাই না? আচ্ছা, it lessens. Relationship are thus needed for our emotional health. Needed for our emotional health. তাহলে এই যে আমরা শুধু নিডেডটাকে কি করব, নিডিং বানাই দেবো। কারণ আমার কি লাগবে ভাই, বক্সকে এক সিরিয়ালে লিখতে হবে, ডেফিনেটলি এক সিরিয়ালে লিখতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের একই সিরিয়ালে লিখতে হবে। তাহলে নিডটাকে আমরা কি বানাই দিব, আমরা নিডিং বানাই দিব, তাই না? আচ্ছা, বা নিডিং না দিয়ে তুমি সরাসরি আর একটু সহজ করে যদি দিতে চাও, দাও হেল্পিং ইন ইমোশনাল হেলথ। ইমোশনাল হেলথ আমাদের ইমোশনাল হেলথের ক্ষেত্রে সহযোগিতা করে, কে করে, রিলেশনশিপ করে। এবার টু বিল্ড রিলেশনশিপ উই নিড ট্রাস্ট, রেসপেক্ট ফর ইচ আদার এন্ড লাভ হোয়ার ইজ দ্যাট ইজ নিডেড। We cannot be selfish and possessive if we want to establish an effective relationship. But often we see people quarreling and fighting with each other, which only brings misery and loss to all. তার মানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, রিলেশনশিপ আমাদেরকে শিখায় যে রিলেশনশিপে থাকার সম্বন্ধে আমাদের কি হওয়া যাবে না, সেলফিশ হওয়া যাবে না। প্রোভাইডিং আ সাপোর্ট, লাভ এন্ড অ্যাফেকশন, হ্যাঁ এটা হবে না, হ্যাঁ এটা দেওয়া যায়, এটাও দেওয়া যায়। আচ্ছা, এটাও দেওয়া যায় যে প্রোভাইডিং আস লাভ এন্ড সাপোর্ট, প্রোভাইডিং আস লাভ এন্ড সাপোর্ট, প্রোভাইডিং আস লাভ এন্ড সাপোর্ট। এই যে আমরা 5টা ইনফরমেশন পেয়ে গেছি, যদি প্রথম থেকে শুরু করার পর যদি কমপ্লিট না হয় তাহলে কি আবার প্রথম থেকে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। যদি না কোনো ব্যক্তির জীবনী সম্বন্ধে আসে, ধরো আসলো হচ্ছে তোমার রবীন্দ্রনাথের জীবনীর সম্বন্ধে ফ্লোচার্ট লিখতে, তো তখন তুমি আবার এটা করতে পারবা না। ধরো তুমি লিখলা সে স্কুলে গেল, বিয়ে করলো, উপন্যাস লিখলো, তারপর আবার চলে আসলা সে জন্মগ্রহণ করলো, ওরকম করা যাবে না যদি ব্যক্তি সম্বন্ধে আসে। আর যদি ব্যক্তি, আচ্ছা নিডের থেকে যে কেমনে বুঝবো, নিডের থেকে হচ্ছে নিডিং বানাবা। নিড একটা ভার্ব, এই ভার্বটাকে শুধু আইএনজি বানাবা, নিড থেকে নিডিং বানাবা, নিড থেকে নিডিং বানাবা। কথা বুঝতে পেরেছো? তাহলে যদি কোনো ব্যক্তির জীবনী থাকে তাহলে সিরিয়ালি লিখবা, যদি কোনো ঘটনা থাকে তাহলে সিরিয়ালি লিখবা। আর যদি এরকম র্যান্ডমলি থাকে তাহলে কোনো সিরিয়াল মিরিয়ালের দরকার নাই, যেইখান থেকে ভালো লাগে ওইখান থেকে তুলে নিবা, যেইখান থেকে ভালো লাগে ওইখান থেকে লিখে নিবা। তোমাকে বলছে তুমি রিলেশনশিপ থেকে কি পাও, যে যা পাও তাই লিখে দিবা, যেইখান থেকে পাও সেটাই লিখে দিবা। কথা বুঝতে পেরেছো? প্রথম আর শেষ বলে কোনো কথা নাই। আসো আরেকটা প্যাসেজ আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা থেকে আমাদের একটা প্যাসেজ আসছে, কি আমাদের একটা ফ্লোচার্ট আসছে, কি রিড দ্য অ্যাবভ টেক্সট এন্ড মেক ফ্লোচার্ট শোয়িং অ্যাডভান্টেজেস অফ এআই। আর কিছু না, অ্যাডভান্টেজেস অফ এআই, তার মানে হচ্ছে এআই এর সুবিধা কি, খেয়াল করবা, এআই এর সুবিধা কি। কথা বুঝতে পেরেছো? এআই এর থেকে আমরা কি সুবিধা পাই, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা কি সুবিধা পাই সেটা নিয়ে ফ্লোচার্ট লিখতে বলছে। দেখো শুরু করছে কি দিয়ে, সংখ্যা দিয়েছে, যেহেতু সংখ্যা দিয়েছে তার মানে বাকিগুলোতে সংখ্যা দিতে হবে, আগেই দিয়ে নিবা যেন পরে ভুল না করো। বক্স বানায়া আগে সংখ্যা দিয়ে নিবা, আমি বক্স এখানে বানাই রাখছি, তোমরা বক্স বানাই নিবা, বক্স বানায়া আগে সংখ্যা দিয়ে নিবা। এবং কি দিয়ে শুরু করছে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করছে, তাহলে আমরা বাকি সবগুলা কি করব, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। এবং আবার দেখো অ্যানালাইজড, অ্যানালাইজড হচ্ছে B3, তাহলে বাকি সবগুলো আমার কি দিয়ে লিখতে হবে, আমার B3 দিয়ে শুরু লিখতে হবে। খেয়াল করবা কি দিয়ে লিখতে হবে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আচ্ছা ক্লাস করতে ওয়েলকাম সৌরভ, শেয়ার দিয়ে দেবো ভাইয়া ক্লাসটা, আচ্ছা অ্যাডজেটিভ দিয়ে করান, দেখাবো সমস্যা নেই। খেয়াল করো, তাহলে এই যে আমাদের এইটা দিয়ে হচ্ছে
কি করতে হবে, বি থ্রি দিয়ে লিখতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে বি থ্রি নিজেও একটা অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছো? এগুলো আমি বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি, করাচ্ছি মডেল টেস্ট পেপার থেকে মডেল টেস্ট সলভ করাচ্ছি, বিভিন্ন কলেজে আসা। কথা বুঝতে পেরেছো? আমি নিজে বানাই নাই টেস্ট পেপার থেকে সলভ করাচ্ছি। তুমি ভাই মনে হয় যে আমি সহজটা সলভ করাচ্ছি, থেকেই নিছি, টেস্ট পেপার থেকেই নিছি। দেখো, অ্যানালাইজড ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স বলেছে যে একটা তথ্য আমরা পাইলাম যে স্টুডেন্টদের যে পারফরমেন্স তার তথ্যটা কি করে, অ্যানালাইজ করে। এবার আর কি কি সুবিধা, ভাই যে বিষয়টা লিখতে বলছে সেটা তো লিখতে বলবো, অবশ্যই সেটা লিখতে বলবো। প্রমিসটা মনে রাখেন, নেক্সট ক্লাস সামারির উপর হবে। এই প্রমিস কখন করলাম যে নেক্সট ক্লাস সামারির উপর হবে? সামারির উপরে ক্লাস দেবে অবশ্যই। আচ্ছা, স্লাইড আমার বানাইতে হয় রে ভাই, সারাদিন ধরে স্লাইড বানাইতে হয়। যদি স্লাইড বানাইতে না পারি তখন নিব কি করে? স্লাইড বানাই, আস্তে আস্তে নিব সবগুলোই। আচ্ছা, অবশ্যই ওই বিষয়ে লিখতে হবে, বিষয়ের বাইরে যাওয়া যাবে না। এবার আসো, আন্দাগুন্দি লেখা যাবে না, আমাদের লিখতে হবে কি নিয়ে, এর সুবিধা নিয়ে। আসো, আমাদের কি কি সুবিধা দেয় আমরা একটা একটা করে দেখি। ওয়ান অফ দ্য মেন অ্যাডভান্টেজেস, প্রথম লাইনেই আসছে, এর সুবিধা কি, ইজ পার্সোনালাইজড লার্নিং। দেখো, পার্সোনালাইজড লার্নিং, কথা বুঝতে পেরেছ? এই যে পার্সোনালাইজড লার্নিং, তাহলে এইটা একটা ইনফরমেশন আমরা পাইলাম। কথা বুঝতে পেরেছ? তাহলে এই যে ইনফরমেশন আমরা পাইলাম, কি পাইলাম, পার্সোনালাইজড লার্নিং। এখন এই যে পার্সোনালাইজড লার্নিং, এটাকে বি3 তে নিয়ে আসতে হবে, এটাকে বি3 তে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি বলতে পারি, গেভ, গিভ, গেভ, গিভেন, তাই না? বা হেল্পড ইন পার্সোনালাইজড, লার্নিং। দেখো, ফুল স্টপ কিন্তু ভাই দেওয়া যাবে না, হেল্পড ইন পার্সোনালাইজড লার্নিং। বি3 আমিও কি দিয়ে দিছি, বি3 বড় হাতের অক্ষর, আমিও কি দিয়ে শুরু করছি, বড় হাতের অক্ষর। বক্স কি উপরে নিচে দেওয়া যাবে? হ্যাঁ, উপরে নিচে দেওয়া যাবে, তবে একই সিরিয়ালে, একই লাইনে। একই লাইনের বাহিরে যাওয়া যাবে না, একই লাইনের বাহিরে যাওয়া যাবে না, একই লাইনে রাখতে হবে। এবার আসো, আর কি পাই, বলছে প্রোভাইড টেইলরড সাপোর্ট। এই যে খেয়াল করো, প্রোভাইড টেইলরড সাপোর্ট, আরেকটা তথ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে তুমি প্রোভাইডটাকে বানাই দিবা প্রোভাইডেড, কারণ তোমার কি লাগবে, বি3 লাগবে। তাহলে আমরা বলতে পারি প্রোভাইডেড, বি3 প্রোভাইডেড টেইলরড সাপোর্ট। কত সহজ, দেখো, 2 লাইনের মধ্যে আমরা তথ্য পেয়ে গেছি, 2 লাইনের মধ্যে আমরা 2টা তথ্য পেয়ে গেছি, প্রোভাইডেড টেইলরড সাপোর্ট। আসো, তারপরে কি বলেছে, আচ্ছা, টেইলরড সাপোর্ট পাই। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, আরো একটা ইনফরমেশন পাইলাম, প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, আমাদের সাথে সাথে ফিডব্যাক দেয়। তাহলে আমরা কি লিখতে পারি, প্রোভাইড না দিয়ে প্রোভাইডেড, বি3 লাগবে। হ্যাঁ, তাহলে আমরা বি3 বানাই নিব, প্রোভাইডেড ইনস্ট্যান্ট ফিডব্যাক। প্রোভাইডেড ইনস্ট্যান্ট ফিডব্যাক, আমরা পেয়ে গেলাম আরেকটা ইনফরমেশন। তারপরে কি, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক দে আর ওয়ার্কিং। আচ্ছা, অ্যালাউং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস। এই যে আরেকটা তথ্য তুমি পাইলা, অ্যালাউ করে তাদেরকে, কথা বুঝতে পেরেছ, টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস। কথা বুঝতে পেরেছ? তাহলে তুমি দাও, অ্যালাউইং না দিয়ে তুমি দিতে হবে অ্যালাউড, অ্যালাউড মানে বি3 দিয়ে, অ্যালাউড টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক, আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক। তাহলে খেয়াল করো, তো তুমি আরেকটা পেয়ে গেল। দেখো, আমাদের কিন্তু বেশি লাইন লাগছেই না ভাইয়া, অ্যাডজেক্টিভ একটা করাবো বলতেছি, তো টেনশন করার দরকার নেই, রুশা করাবো। আচ্ছা, দেখো, তাহলে আমাদের কিন্তু বেশি লাগতেছে না, আমরা 2-3 লাইনের মধ্যে সব পেয়ে যাচ্ছি, বাকি প্যাসেজ লাগতেছেই না। আচ্ছা, আবার দেখো, আচ্ছা, আচ্ছা, ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্ট। কথা শুনেছ, ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্ট। তাহলে তুমি কি বলতে পারো, হেল্প ইন গ্রেড অ্যাসাইনমেন্ট। আবার এই যে লেসন প্ল্যানিং, লেসন প্ল্যানিং এ তোমাকে সহযোগিতা করে। তাহলে তুমি কি করতে পারো, তুমি লিখতে পারো
helped in lesson planning, helped in lesson planning। তাহলে এআই আমাদেরকে সহযোগিতা করে যে কি করতে, আমাদের লেসন প্ল্যানিং করতে। দেখো আমার কিন্তু পুরো প্যাসেজ লাগেই না, আমি এই পাশে আসিই নাই, এই পাশে আসলে আরো 20টা ইনফরমেশন বের হইতো। তার মানে আমরা জাস্ট কয়েকটা লাইন পরেই আমরা পেয়ে গেছি এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 5টা অ্যাডভান্টেজ। দেখছো কত সহজভাবে বের করে ফেলছি। জাস্ট তোমাকে এই সিস্টেমে হচ্ছে ফ্লোচার্ট করতে হবে। আগে তুমি দেখবা প্রশ্ন, তারপরে তুমি প্যাসেজে যাবা, প্যাসেজে গিয়ে একটা একটা করে মার্ক করবা কোনটা 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 তোমার হচ্ছে লাগবে, কোনটা কোনটা তোমার হচ্ছে লাগবে। ভাই আগের ক্লাসগুলো পাবলিক করে দেন। আচ্ছা সব ক্লাসই তো পাবলিক আছে ভাইয়া, সবগুলা ক্লাসই পাবলিক আছে, সবগুলা ক্লাসই পাবলিক আছে, তুমি চাইলেই করতে পারবা। আচ্ছা এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাডভান্টেজ অফ এআই ক্লাসরুম ইজ গিভিং বিলো, এই ধরো। আচ্ছা এটা এটা দিলেও চলে, না দিলেও চলে, কথা শুনেছো? আচ্ছা কেমন আছেন ভাইয়া? আচ্ছা এই তো ভাইয়া তোমাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে আসো এবার লিজেন্ড অফ গাজীপীর, তার সম্বন্ধে একটা প্যাসেজ, সেইটা থেকে আমাদের হচ্ছে একটা ইনফরমেশন দিয়েছে। আচ্ছা বলেছে রিড দ্য অ্যাবভ প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপীর। তাহলে দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে গাজীপীরের অবদান এবং তার কাজকর্ম, এবং তার কাজকর্ম এবং তার অবদান। তাহলে একই জিনিস অ্যাকচুয়ালি দুইটা, তার কাজগুলাই তার কি অবদান, এই গাজীপীরের অবদান বা তার কাজকর্মটাই হচ্ছে আমাদের চাইছে হচ্ছে অ্যাজ এ ফ্লো চার্ট। আচ্ছা ভাইয়া পেজের মধ্যে গেলে আগে এগুলো পেয়ে যাবা, মানে এই ক্লাসটা নিচে নিচে গেলেই আগের গুলা দিয়ে দেবো। ভাইয়া ফুল স্টপ কি দিব? না ভাইয়া, অনেকবার বলেছি ফুল স্টপ কোনোভাবেই দেওয়া যাবে না, ফুল স্টপ কোনোভাবেই দেওয়া যাবে না, মানে না। আসো কি বলেছে, টু মেক ডেঞ্জারাস এনিম্যাল ডোসাইল। খেয়াল করবা, টু মেক ডেঞ্জারাস, এইবার আমাদের শুরু হয়েছে কি দিয়ে, 2+v1 দিয়ে। তাহলে আমরাও বাকিগুলা কি দিয়ে করব, আমরা বাকিগুলা করব হচ্ছে 2+v1 দিয়ে। খেয়াল করবা বাকিগুলা কি দিয়ে করব, 2+v1 দিয়ে। এবার আসো আমরা খুঁজি আমাদের গাজীপীর কি কি। According to some myths and legends, Gazipur was a Muslim saint who is said to have spread Islam in the part of Bengal. এই যে দেখো একটা পাইলাম, সে ইসলামকে ছড়াই দিছে কোথায়, বাংলাদেশে, বা বাংলাদেশের ওই জঙ্গল এরিয়াতে। তাহলে কি দাও, তাহলে দাও হচ্ছে টু স্প্রিড ইসলাম ইন সুন্দরবন এরিয়া, সে সুন্দরবন এরিয়াতে ইসলামকে ছড়াই দিছে, একটা ইনফরমেশন আমরা অলরেডি পেয়ে গেছি। তারপরে he was credited with many miracles, he could supposedly calm and dangerous animal and make them docile। এটা আমাদের আছেই প্রথম টেবিলেই, এটা দিব না আমরা। he is usually depicted in paths, scroll painting, riding a fierce looking Bengal, কথা বুঝেছো, and a snake। তাহলে তুমি রাইডিং না দিয়ে তুমি দাও হচ্ছে টু রাইড এ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। সে কি চালাইতো, সে বাঘে করে চড়ে বেড়াইতো। চিন্তা করা যায়, আমরা ঘোড়ায় ঠিক মতো চড়তে পারি না, গরুতে ঠিক মতো চড়তে পারি না, আর এগুলো ঘোড়ায় চড়ে বেড়াইতো। আসো তারপরে বলেছে স্নেক ইন হিজ হ্যান্ড বাট নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার। এবার আসো অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফট ক্রোকোডাইলস। আচ্ছা এই যে দেখো আমরা পাইলাম সে কার সাথে যুদ্ধ করেছে, সে কুমিরের সাথে যুদ্ধ করেছে। তাহলে আরেকটা ইনফরমেশন আমরা দিতে পারি, টু ফাইট এগেনস্ট ক্রোকোডাইল, কুমিরের এগেনস্টে কি করেছে, যুদ্ধ করেছে। টু ফাইট এগেনস্ট ক্রোকোডাইল, দেখো প্রত্যেকটা আমরা কি দিয়ে দিতেছি, আমরা 2+v1 দিয়ে দিতেছি। প্রত্যেকটা কি দিয়ে দিচ্ছি ভাইয়া, 2+v1 দিয়ে। কেন দিচ্ছি, কারণ প্রথমটার মধ্যে কি ছিল, 2+v1 ছিল। ওই যে প্রথমটা যেমন থাকবে আমরা বাকিগুলা ঠিক একইভাবে ফলো করব, খেয়াল করবা। তাহলে টু ফাইট এগেনস্ট ক্রোকোডাইল। আসো তারপরে ইনফরমেশন, আচ্ছা এ কাইন্ড অফ ওয়েটারি জঙ্গল boarding the Bengal because of his alert and vigilant presence. All predator animals were said to have been kept. It was also believed that he enabled villagers
এই যে এনাবল ভিলেজার্স, সে গ্রামের মানুষকে এনাবল করেছে। কথা বুঝতে পেরেছ? তাহলে আমরা দিব হচ্ছে টু এনাবল ভিলেজার্স টু স্টে বিসাইড জঙ্গল। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, তার মানে সে মানুষকে এনাবল করেছে, উৎসাহিত করেছে যেন তারা জঙ্গলের আশেপাশে বসবাস করে। কথা বুঝতে পেরেছ? যেন তারা জঙ্গলের আশেপাশে চাষবাস করে, তারা যেন প্রাণীদেরকে ভয় না পায়। Consequently, people of this region would pray to him for protection. The story has been preserved in folk literature as well as an art has been performed in digital. Some Ghazi Path scrolls is a part of collection of British Museum. তাহলে এইখানে আমাদের তার সম্বন্ধে দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা করতে পারি, কি করতে পারি? To help the people of জঙ্গল এরিয়া, সে জঙ্গল এরিয়ার মানুষদেরকে কি করেছিল? সাহায্য করেছিল, তাই না? হ্যাঁ, গুড। তাহলে খেয়াল করো, সেকেন্ড নাম্বারটা দেখেন। সেকেন্ড নাম্বারটা তো দেখলাম। সেকেন্ড নাম্বার হচ্ছে টু স্প্রেড ইসলাম ইন সুন্দরবন এরিয়া, সে সুন্দরবন এরিয়াতে ইসলামকে ছড়িয়ে দিয়েছে। কথা বুঝেছ? ইসলাম ধর্মকে ছড়িয়ে দিয়েছে। এইটাও তার একটা অ্যাক্টিভিটিস ছিল বা কাজ ছিল। কথা বুঝেছ? এইটা তার একটা অ্যাক্টিভিটিস ছিল, কাজ ছিল। কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, আমরা প্রথমটার মধ্যে 2+V1 ছিল, সবগুলা 2+V1 দিয়ে করেছি। প্রথমটার মধ্যে ছোট হাতের অক্ষর ছিল বা স্মল লেটার, তাই বাকি সবগুলা কি? স্মল লেটার। প্রথমটার মধ্যে সংখ্যা ছিল না, তাই একটা তো আমরা কি দেই নাই? সংখ্যা দেই নাই। তার মানে প্রথমটা যা বলবে বাকিটাও কি হবে? তাই হবে। তাহলে প্রথমটা টু কাল্টিভেট দেয়ার ল্যান্ড, এটা আসলে গাজীপুর করায় নাই, এটা ওই অঞ্চলের মানুষ করতো। ফ্লোচার্ট করার মেইন রুলটা কি সাথে সদৃশ্য রেখে করবে? একটু খুলে বলেন প্লিজ। আচ্ছা, এতক্ষণ ধরে তো এইটি বললাম রে ভাইয়া, এই যে প্রথম বক্সের সাথে সাদৃশ্য রাখতে হবে, প্রথম বক্সের সাথে সাদৃশ্য রাখতে হবে। প্রথম বক্সটাতে যেমন থাকবে বাকি বক্সগুলো তোমার তেমন করে লিখতে হবে। প্রথম বক্সটা যদি 2+V1 থাকে, বাকি বক্সগুলোকে 2+V1 দিয়ে লিখতে হবে। প্রথম বক্সটাতে তোমার যদি ভার প্লাস আইএনজি থাকে, তাহলে বাকি বক্সগুলোতে তোমাকে ভার প্লাস আইএনজি দিয়ে করতে হবে। প্রথম বক্সে যদি বিট্রি থাকে, বাকি বক্সও তোমার কি দিয়ে করতে হবে? বিট্রি দিয়ে করতে হবে। এবার এক্সেপশনাল একটা জিনিস আমরা করি, যেটা পরীক্ষায় আসতেও পারে বা নাও আসতে পারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। একজন জানতে চাইছে অ্যাডজেক্টিভ দিয়ে একটা ফ্লোচার্ট করার জন্য। আসো, যেমন দেখো, এই যে অ্যাডভান্টেজেস অফ এআই ইন ক্লাসরুম, কথা বুঝতে পেরেছো? এইটা সম্বন্ধে ধরো আমাদের একটা ফ্লোচার্ট দিল, ওকে, আমাদের একটা ফ্লোচার্ট দিল যে রাইট আ ফ্লোচার্ট অ্যাবাউট এআই। এআই সম্বন্ধে একটা ফ্লোচার্ট লিখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে। প্রথমটার মধ্যে আমাদের দিল, প্রথম বক্সে আমাদের দিল থাকে, আসতেছে না, আমরা আর একে নেই, আরগুলা একেই নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরো একটা বক্স, টিক চিহ্ন, ছোট হয়ে যায় খালি পরের গুলা। দুইটা বক্স, তিনটা বক্স, চারটা বক্স, এই পাঁচটা বক্স, এই ছয়টা বক্স, তাই না? আচ্ছা, ধরো আমাদের প্রথমটার মধ্যে কি দিল, খেয়াল করবা, প্রথমটার মধ্যে আমাদের দিল স্মার্ট টেকনোলজি। স্মার্ট টেকনোলজি, খেয়াল করো, তাহলে এই যে এআই একটা কি স্মার্ট টেকনোলজি না ভাইয়া? খেয়াল করবা ভাই, বি1 মানে কি? বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ধরো এই যে দেখো, এই যে ফ্লোচার্টটা না,
এটা যদি B1 দিয়ে আমরা করতাম, ধরো রিমুভ, ধরো B1 দিয়ে যদি আমরা করতাম, তাহলে আমরা প্রথমটার মধ্যে লিখতাম অ্যানালাইজ, একই থাকতো, জাস্ট লিখতাম অ্যানালাইজ। পরেরটার মধ্যে আমরা লিখতাম হেল্প, পরেরটার মধ্যে আমরা লিখতাম প্রোভাইড। কথা বুঝতে পেরেছো? ওই 5 নাম্বারটা আমরা লিখতাম হচ্ছে অ্যালাউ, মানে এটা হচ্ছে B1, এই যে এটা হচ্ছে B1। যদি B1 থাকতো প্রথমটার মধ্যে, তাহলে আমরা এইভাবে করতাম অ্যানালাইজ, হেল্প, প্রোভাইড। হেল্প ইন পার্সোনালাইজ লার্নিং, প্রোভাইড টেইলরড সাপোর্ট, তারপর হচ্ছে অ্যালাউ টু আইডেন্টিফাই, এভাবে আমরা করতাম। অলওয়েজ কি 6টা বক্স হবে? হ্যাঁ 6টা বক্স হবে। ভাই কারেন্ট নাই, ফোন চার্জ নাই, একটু এটা দেখে যাও, তাহলে খেয়াল করো। তাহলে যেটা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে স্মার্ট টেকনোলজি, দেখো স্মার্টটা কি? স্মার্টটা একটা গুণ, এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। টেকনোলজিটা হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে তোমার কাজ হচ্ছে বাকি সবগুলাতে কি লেখা? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটা করে গুণ, একটা করে নাউন, একটা করে গুণ, একটা করে নাউন। কথা বুঝতে পেরেছো? তুমি শুধু অ্যাডজেক্টিভ দিলেও তোমার সেন্টেন্স হবে, কোনো সমস্যা নেই। আসো আমরা এআই সম্বন্ধে আবার একটু ইনফরমেশন জানি। কথা বুঝতে পেরেছো? কি কি? AI in the classroom, in personalized learning, AI powered educational tools can analyze data. দেখো এই যে এডুকেশনাল টুলস, এইটা একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তুমি লিখো এডুকেশনাল টুলস। এডুকেশনাল টুলস, তাহলে এই যে স্মার্ট টেকনোলজি একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এডুকেশনাল টুলস আর একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কথা বুঝতে পেরেছো? আবার ইনফরমেশন তুমি খোঁজো, ঠিক আছে? আচ্ছা এটার মধ্যে অলরেডি আমরা অনেক ইনফরমেশন পাইছি। আচ্ছা আচ্ছা, এই যে অটোমেট টাস্ক, আমরা এটা দিতে পারি অটোমেটেড টুলস। যে টুলসটা আমাদেরকে অটোমেটিক কি দেয়? ইনফরমেশন দেয়, বা অটোমেটিক কোনো কিছু আমাদেরকে দেয়, সেটাকে আমরা বলি অটোমেটেড টুলস। কথা বুঝতে পেরেছো? আরো খুঁজো, আমরা আগের বক্সে অনেক কিছু খুঁজি, এটাতে খুঁজি, ঠিক আছে? There are already a few tools, workplace context for them. Ahura is a AI powered learning assistant. Is a learning assistant. এটা একটা adjective plus noun. Learning assistant. এটা একটা adjective plus noun. কথা বুঝতে পেরেছো? তারপর আবার খোঁজো। আচ্ছা, Newton offers an adaptive learning platform. Is a adaptive learning platform. কথা বুঝতে পেরেছো? বা adaptive platform, এইটাও একটা adjective plus noun. Adaptive platform দাও, এটা একটা adjective plus noun. আরেকটা খোঁজো। তারপরে হচ্ছে Alex is an AI that provides new learning. Carnegie Learning offers an AI tutor that help students improve their math skill. Achha, providing personalized. There's also Smart Sparrow, which also allows users to provide constructive feedback. Constructive feedback, এটা আমাদের আরেকটা adjective plus noun. Constructive feedback টুলস। আচ্ছা, এখন এইটাতে তোমরা আসলে পরীক্ষায় মার্কসটা কম পাওয়ার সুযোগটা কোন জায়গায় আমি বলি, অনেকে আমরা অ্যাডজেক্টিভ চিনি না, এটা হচ্ছে সমস্যা। পরীক্ষায় ধরো অ্যাডজেক্টিভ দিয়ে আসলো, কিন্তু আমরা অ্যাডজেক্টিভ চিনি না। আমি যেরকম টাস 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 বের করে ফেলছি, তোমরা এরকম টাস 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 বের করতে পারবা না, কারণ তোমরা অনেকে অ্যাডজেক্টিভ চিনো না। তো যারা অ্যাডজেক্টিভ চিনো না, তারা কি করবা? তারা কিভাবে খুঁজে বের করবা যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ? এটার জন্য তোমার কাজ হচ্ছে, তুমি যদি সহজ করে বলি, তুমি খুঁজবা কোথায় সেন্টেন্সের মধ্যে গুণ অথবা দোষ বলেছে। কথা বুঝতে পেরেছো? গুণ অথবা দোষ বলেছে। তারপরে তুমি খুঁজবা কোন শব্দগুলোর শেষে IVE আছে, তারপরে তোমার AL আছে। কথা বুঝতে পেরেছো? তারপরে তোমার ফুল আছে, তারপরে তোমার ED আছে। এইগুলা খুঁজবা। কথা বুঝতে পেরেছো? যে এইগুলা যে শব্দগুলা লাস্টে থাকবে, সেই সবগুলো অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছো? তুমি খুঁজবা যে কোন শব্দ লাস্টে IVE আছে, AL আছে, ফুল আছে, ED আছে। কথা বুঝতে পেরেছো? যেই শব্দগুলো লাস্টে থাকবে ওইগুলো অ্যাডজেক্টিভ। আরেকটা কাজ করতে পারো, যে ভার্বগুলো আছে, ধরো একটা সেন্টেন্সে ভার্ব আছে, সেই ভার্বগুলাকে তুমি B3 বানাই দিবা। কেন B3 বানাই দিবা? কারণ প্রত্যেকটা B3 এক একটা অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা B3 একটা কি অ্যাডজেক্টিভ।
বা শুধু শুধু ডিউ একটা ফ্রেজ দিলেই হবে? মাঝে মধ্যে দেখি যে সেন্টেন্স বানাইতে হয়, একটু বলবেন? কি বললা একটু বুঝতে পারিনি তোমার কমেন্টটা ভাইয়া। আচ্ছা আচ্ছা, খেয়াল করবা। তাহলে এইটা হচ্ছে, তুমি দেখো, তুমি যদি অ্যাডজেক্টিভ খুঁজে না পাও, তুমি এইটা একটু ফলো করবা, হয় 10 গুণ, না হলে যে শব্দগুলা লাস্টে আইভি এল ফুল ইডি আছে, আর যেই শব্দগুলা ধরো তুমি ভার্ব আছে, সেই ভার্বটাকে তুমি বি3 বানাই দিবা। কারণ বি3 বানাইলেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, বি3 বানাইলেই সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? এইটা ছিল আমাদের ওভারঅল একেবারে ফ্লোচার্ট নিয়ে আলোচনা। কথা বুঝতে পেরেছো? এইটা ছিল আমাদের ওভারঅল সবকিছু মিলে ফ্লোচার্ট নিয়ে আলোচনা। আমার মনে হয় যদি তুমি মনোযোগ দিয়ে থাকো বা বাসায় একটু প্র্যাকটিস করো, জাস্ট 2টা ঘন্টা প্র্যাকটিস করো ফ্লোচার্টের উপরে, তোমার আর ইন ফিউচার কখনোই ফ্লোচার্ট করতে হবে না, ফ্লোচার্ট নিয়ে টেনশন করতে হবে না। আবারও বলতেছি, তুমি জাস্ট বাসায় 40টা মিনিট থেকে 2 ঘন্টা সময় একটু ফ্লোচার্টের পিছনে আজকে প্র্যাকটিস করার জন্য দিও। এতক্ষণ ধরে শিখার পরে তোমার ফ্লোচার্ট নিয়ে আচ্ছা ভাই, ফ্লোচার্টের সেন্টেন্স বানাইতে হবে না, শুধু ডিও একটু না, অবশ্যই সেন্টেন্স দেওয়া যাবে না। আমরা ফ্লোচার্টের ফার্স্টের রুলসেই পড়েছি, কি দেওয়া যাবে না? সেন্টেন্স কোনোভাবেই দেওয়া যাবে না, কোনোভাবেই সেন্টেন্স দেওয়া যাবে না, কোনোভাবেই সাবজেক্ট দেওয়া যাবে না। এগুলো দিলে তুমি মার্কস পাবা না। ক্লাসটা আবার একটু প্রথম থেকে দেখো সাধন, তাহলে তুমি ধরতে পারবো ভাইয়া। ওকে, অবশ্যই করা যাবে না। আবারও লাস্টবারের মতো বলছি, যারা যারা ক্লাসটা দেখেছো তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও। আর যারা যারা শেয়ার করেছো, ওই স্ক্রিনশটটা এই নাম্বারে 01609815558 এই নাম্বারে পাঠাইলেই তোমাকে এই ক্লাসের পুরা যা যা পড়াইছি তার পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তার পিডিএফটা পুরোপুরি তোমাকে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছো? এবং সেই পিডিএফটা দেখে তুমি আবার বাসায় একটু সুন্দর করে প্র্যাকটিস করবা। জাস্ট তুমি 1 থেকে 2 ঘন্টা। 27-এর জন্য মোটিভেশন দেন। 27-এর জন্য মোটিভেশন হচ্ছে হেলায় সময় হারায়ও না। অনেকটা সময় তোমাদের হাতে আছে, প্রত্যেকটা সময় কাজে লাগাও। যদি কাজে না লাগাও তাহলে 26-এর মতো খালি চিন্তা করবা, কামব্যাক দিব বাবা, কামব্যাক দিব। সেই কামব্যাক আর তোমার জীবনে দেয়া হবে না। সে কামব্যাক তোমার হবে পরীক্ষার পরে, যখন তোমার পরীক্ষায় ফেল আসবে তখন। কথা বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই যারা যারা শেয়ার করেছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছো? বা এটা বিয়ন ধরতে পারবো না অ্যাডজেক্টিভ না ধরে। আচ্ছা, যদি প্রথমটার মধ্যে অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভই ধরতে হবে, বিয়ন ধরতে পারবা না। যদি বি1 থাকে তাহলে তোমাকে বি1টাই ধরতে হবে। বা নেক্সট ক্লাস কি করাবেন, নেক্সট ক্লাস কি করাবো তা এখনো ভাবি নাই, ঠিক আছে? ক্লাস শেষে ঠান্ডা মাথায় ভাববো, অবশ্যই তোমাদের যেটা দরকার সেটার উপরেই ক্লাস নিব। কথা বুঝতে পেরেছো? সো ইনশাল্লাহ কালকে হয়তো না পরশুদিন তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, ভাইয়ের জন্য দোয়া রেখো যেন তোমাদের জন্য একেবারে টানা 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 এইভাবে ক্লাস নিয়ে যেতে পারি। কথা বুঝতে পেরেছো? খুব বেশি অসুস্থ হতে যেন না হয়, একটু যদিও কাশি আছে, এছাড়া যেন আর খুব বেশি সিরিয়াস কিছু না হয়। দোয়া রেখো ভাইয়া, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।